সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারে ১৬৬টি সুপারিশের অধিকাংশে রাজনৈতিক দলগুলো একমত বা আংশিক একমত হয়েছে। তবে আনুপাতিক নির্বাচন, উচ্চকক্ষ ও এনসিসি গঠন এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার হ্রাসের যেসব সুপারিশকে মৌলিক সংস্কার বলা হচ্ছে, সেগুলোতে প্রধান প্রধান দল পুরোপুরি বিপরীত অবস্থান রয়েছে। কিভাবে সংস্কারের সুপারিশ বাস্তবায়ন করা হবে তা নিয়েও দলগুলোর মধ্যে ভিন্ন মত রয়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে মৌলিক সংস্কার ও এর বাস্তবায়ন নিয়ে অন্যান্য দলের সাথে বিএনপির ভিন্ন মত তুলনামূলক বেশি। এর কারণ কি আলোচনা করতে চাই আজকের ভোটের ট্রেনে। সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। দর্শক, শুরুতেই দেখে নিতে চাই মৌলিক সংস্কারে রাজনৈতিক দলগুলো এখনও একমত হতে পারেনি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা একটু দেখে নিতে চাই কোন কোন বিষয়গুলো এখন পর্যন্ত মত এবং দ্বিমত রয়েছে, কোন দলের কি অবস্থান। কমিশনের যে প্রস্তাবগুলো, এর মধ্যে প্রধানমন্ত্রী দুইবার এর পক্ষে, বিএনপি না, জামাত হ্যাঁ বলেছে এবং এনসিপির এর পক্ষে অবস্থান নিয়েছে। এবং একই সঙ্গে নির্বাচন পদ্ধতি, যেটি বিদ্যমান পদ্ধতি আছে, সেটিতে বিএনপি সমর্থন করেছে, জামাত সংখ্যানুপাতিক পদ্ধতিতে সমর্থন করেছে এবং এনসিপিও বিদ্যমান পদ্ধতি মতামত দিয়েছে। এবং প্রধানমন্ত্রীর দলীয় প্রধান হতে পারবেন না, অর্থাৎ দলীয় প্রধানমন্ত্রী হতে পারবে না, এই যে বিষয়ে এটিতে বিএনপি না জানিয়েছে এবং জামাত হ্যাঁ এবং এনসিপির হ্যাঁ। প্রধানমন্ত্রীর সংসদ নেতা হতে পারবেন না, সেখানেও বিএনপির না, জামাত না এবং এনসিপির হ্যাঁ। এছাড়া সংখ্যানুপাতিক উচ্চকক্ষ, সেখানে বিএনপির না, জামাত হ্যাঁ, এনসিপির হ্যাঁ। অর্থাৎ আমরা এখানেও দেখতে পাচ্ছি এছাড়া আরও বেশ কিছু, বিশেষ করে এনসিসি গঠন সহ আজ প্রধানমন্ত্রীর ক্ষমতা বা প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য কমানো সহ বেশ কিছু ইস্যুতে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ রয়েছে। আমরা এসব নিয়ে আলাপ করতে চাই। আজ ভোটের ট্রেনে আলোচনায় যুক্ত আছেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল। স্বাগত বকুল ভাই। আপনার কাছে আমরা দেখছিলাম যে ঐকমত্য কমিশনের যে প্রথম দফার বৈঠক শেষ হয়েছে এবং সেখানে তারা যেসব দল এর সব একমতে পৌঁছাতে পারেনি সেগুলো বলছিল, যেখানে মৌলিক সংস্কারগুলোতে বিএনপির বেশিরভাগ বা অনেক বিষয়ে তারা ভিন্ন মত পোষণ করেছে। আমার প্রশ্ন হচ্ছে, অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে জামাত, এনসিপি বেশ কিছু বিষয় একমত হলেও বিএনপি সেখানে ভিন্ন মত কেন? জি, ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে এখন টিভির সম্মানিত দর্শক শ্রোতাদেরকে। আসলে দেশে একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে আমরা দ্বিতীয় একটা স্বাধীন পরিবেশ পেয়েছি, তার মধ্য থেকে আজকে কিন্তু সংস্কারের কথা এসেছে। বিভিন্ন ডিপার্টমেন্টের, সরকারের, নির্বাচনের এবং বিভিন্ন দায়িত্ব থেকে। আমার কথা হলো যেই সংস্কারগুলো আপনি এখন করলে হয়তোবা সাংবিধানিক সমস্যার সৃষ্টি হবে, সেই সংস্কারগুলো না করে আমরা যদি মিনিমাম সংস্কার করে যদি আমরা নির্বাচনের দিকে যাই, তাহলে হয়তোবা দেশে যে বর্তমান একটা খারাপ পরিবেশ সৃষ্টি হয়েছে, বিশেষ করে আইন শৃঙ্খলা, প্রশাসনিক এবং আন্তর্জাতিক, সেই সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠে অর্থনৈতিক একটা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারি। আমরা যে সংস্কারগুলো চাচ্ছি, সেই সংস্কারগুলো হয়তোবা সময়ের তাগিদে কোনো সংস্কার কিন্তু আবার হতে পারে এবং সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আমরা কিন্তু সংস্কার নিয়ে যদি সারা বছরই আমরা সময় ক্ষেপণ করি, এই কালক্ষেপণের মাধ্যমে আপনি দেখেন আজকে যখন তখন ছিনতাই হচ্ছে, গোলাগুলি হচ্ছে, মারা হচ্ছে, লোকজন মৃত্যুবরণ করছে, বিভিন্ন পরিবেশে দেখছি, বিভিন্ন বাজারে, ঘাটে, হাটে, সর্বত্র মব জাস্টিস হচ্ছে। তার মানেটা কি? আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইন শৃঙ্খলার পরিবেশটা যে আমাদের আরও ভালো করা দরকার বা জনগণের ইচ্ছানুরূপ করা দরকার, সেটা কিন্তু আমরা করতে পারিনি, আমাদের এই সরকার করতে পারেনি। আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি মানুষের আশানুরূপ আশানুরূপ একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য। কিন্তু আজকে সংস্কার করতে করতে যদি আপনি এমনভাবে সংস্কার করেন, সংস্কার কিন্তু শেষ নেই। সংস্কার কিন্তু আপনি অনেক সংস্কার করতে পারবেন, একটার পর একটা সংস্কার চলতে থাকবে। কাজে আমি মনে করি মিনিমাম সংস্কারগুলো করে যদি নির্বাচনের দিকে যাই, তাহলে হয়তো আমরা এই সময়টাকে কমায় নিয়ে আসতে পারি। আমাদের যে গ্যাপ যত বাড়বে তত কিন্তু অশান্তির সৃষ্টি হবে, তত কিন্তু এই দেশের মানুষ
ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছে না, এদেশের মানুষ কিন্তু বিজনেস এক্সপান্ড করছে না, বিদেশে বিনিয়োগ তো আসবে দূরের কথা, নিজেরাই কিন্তু এক্সপানশনে যাচ্ছে না। তার মানে কি বেকারত্ব বাড়ছে, ঘরে ঘরে চাকরি যেখানে পাওয়ার কথা সেখানে ঘরে ঘরে বেকার হচ্ছে, ছাঁটাই হচ্ছে। যদি আপনি এই যে এই সরকারের এই ব্যর্থতার দিকগুলো উল্লেখ করলেন, এখানে আসলে রাজনৈতিক দলগুলো কতটা দায়ী? কারণ আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক দল তারা নিজেদের সুবিধার জন্য বিভিন্ন পদপদবি বাগিয়েছে, সেখানে সব ধরনের রাজনৈতিক দল রয়েছে। সেখানে বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল, সেখানেও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীদের অবস্থান রয়েছে এবং একই সঙ্গে তারাও কি সরকারকে সহযোগিতা করছে কিনা। আমরা দেখেছি যে এই সম্প্রতি যে অস্থিরতা তৈরি হলো, এটি কি রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার কারণে নয় কি? বিএনপিও তো এখানে বড় রাজনৈতিক দল, বিএনপি কতটা সহযোগিতা করছে সরকারকে? আপনি দেখেন, আমরা কিন্তু সরকারকে সব দিক দিয়ে সহযোগিতা করছি এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু সবসময় কিন্তু একটা কথা বলেছেন যে আমরা এই সরকারকে সহযোগিতা করব এবং সরকারকে সফলতা নিয়ে যাব। সরকার যদি সফল না হয় আমরা কিন্তু সেই সফলতার ভাগ পাবো না। কাজেই আমরা সবসময় সহযোগিতা করছি। কিন্তু প্রশ্ন হলো, আজকে দেখেন আপনি এনবিআরে যে আপনি সংস্কার আনছেন, এনবিআর সংস্কার আনা হতে দেখা গেল একটা বিরাট বিপ্লব শুরু হয়ে গেলো আবার সেখানে। সে একটা বিসিল মিটিং করতে করতে এমন একটা সময় করলেন, দেখেন সামনে আপনার জুন মাসে আপনার আমাদের বাজেট ঘোষণা হবে। এখন কিন্তু বাজেটের অনেক রাজস্ব আয়ের একটা সময় এবং অনেকের বিভিন্ন পরিকল্পনার সময়। আর এই সময় কিন্তু দেখা গেছে যে তাদেরকে আন্দোলন করতে হচ্ছে। আমার কথা হলো, সংস্কার যদি আপনি সবই একসাথে করে ফেলেন আর ওইটা ঠেলা তো সামলাতে পারবেন না। কাজে আপনাকে বুঝতে হবে যে কতটুকু সংস্কার করা যায়। আবার অনেক সংস্কার আমরা করতে পারি ক্ষমতা থেকে, ক্ষমতার বাইরে থেকে সম্ভবটা। আজকে যে সরকার আছে, যদি ভোটের নির্বাচিত সরকার থাকতো তাহলে এই সরকার কিন্তু বিদেশি ইনভেস্টর আনতে গিয়েও, বিদেশি সহযোগিতা আনতে গিয়েও কিন্তু অনেক ভালো করতে পারতো, কিন্তু সেটা পারছে না। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের সংস্কার দরকার আছে সময়ের তাগিদে, মানুষের প্রয়োজনে এবং জনগণের কল্যাণে। যেসব সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো কিন্তু চলমান প্রক্রিয়া মানে হতে থাকবে। আজকে যে কথাগুলো বলা হচ্ছে যে একজন প্রাইম মিনিস্টার দলের প্রধান হতে পারবে না বা সংসদ প্রধান হতে পারবে না, আসলে এই জিনিসগুলো কিন্তু সময়ের পরিবর্তে কিন্তু বলে দেবে কখন কি করতে হবে। আর হঠাৎ করে যদি এইগুলো সংস্কার করতে যান, ধরেন এক দল চাইবো আরেক দল চাইবো না, তার মানে কি আপনি কালক্ষেপণ করবেন? আমরা কিন্তু আগেতেই বলে আসছি যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সংস্কার একটার পর একটা হতে থাকবে। যদি কখনো মনে করা হয় বা জনগণ চায় যে না, এই 3টা পদে 3 জন থাকবে, আমার কিন্তু একটা নেতৃত্ব শূন্যতা আসছে, এখন 3 জায়গায় 3 জন লোককে সেট করতে গেলে কিন্তু অনেক ধরনের মানে পরিকল্পনা করে অনেক সময় পার করে এগুলো সেটিং করতে হয়। কাজে আমি মনে করি যদি জনগণের চাওয়া থাকে বা পাওয়ার থাকে, সময়ের তাগিদে হয়তো বা দলগুলো সে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু হঠাৎ করে যদি আমি অনেক সংস্কার চাপিয়ে দিই এনবিআর এর মতো এবং প্রধানমন্ত্রী, অনেক সংস্কার যেমন দরকার নয়, ঠিক একই সঙ্গে মৌলিক সংস্কারগুলো প্রয়োজন, সেখানেও আবার রাজনৈতিক দলগুলোর একমত হবার প্রয়োজন। আপনার সঙ্গে যুক্ত হবো, আপনি যুক্ত থাকুন। দর্শক, ভোটে ট্রেন নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর স্বাগত। দর্শক, দেখছেন ভোটের ট্রেন। আলোচনা করছি বিএনপির এক নেতার সঙ্গে। আপনার সঙ্গে যে বিষয়গুলো আলাপ করছিলাম, সেখানে সংস্কার ইস্যু নিয়ে যে বিষয়গুলো আলাপ হচ্ছিল, তো সংস্কারের মধ্যে আমি যদি বলি যে উল্লেখযোগ্য হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এর আগের প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতার কারণে অনেক বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছে। সে জায়গায় মূলত সাংবিধানিক পদ, বিশেষ করে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, অ্যাটর্নি জেনারেল, দুর্নীতি দমন কমিশন, এইসব জায়গাগুলো প্রধানমন্ত্রী নিজে নিয়োগ দিতে পারতেন। কিন্তু যে কমিশন যে সুপারিশ করেছে সেখানে প্রধানমন্ত্রী ছাড়াও এছাড়া বিরোধী দলীয় নেতা সহ আরও অন্যান্যদের মধ্যে বন্টন করে 9 সদস্যের যে একটি কমিটির মধ্য দিয়ে, যে একটি ইন্টেনসিভ গঠনের মধ্য দিয়ে যে প্রধানমন্ত্রীর ক্ষমতার হ্রাস করা বা কমানোর বিষয়টি বলা হয়েছে, সেখানে বিএনপির না বলছে কেন? আসলে বিএনপি কি আবারও সেই পুরনো রাজনীতির ধারায় ফিরে যেতে চায়? আসলে বিএনপি কি চায়, একটু স্পষ্ট করবেন। আসলে আপনার কাছে আমি একটা জিনিস ক্লিয়ার করি, কেউ যদি চুরি করে আমাকে চুরি করতে হবে এটা কোনো কথা না। কেউ যদি ডাকাতি করে আমি ডাকাত হব সেটা কিন্তু কোনো যুক্তি না। কেউ ফেসিবাদ হয়েছে, স্বৈরাচার হয়েছে, আমি স্বৈরাচার ফেসিবাদ হব এটা কোনো যুক্তি না। আমি যদি 3টাই থেকে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং সংসদ প্রধান থেকে আমি যদি আমার কারিশমা দেখাতে পারি, মানুষের মন জয় করতে পারি, তাহলে আমি তো মহানায়ক হব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেননি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেননি। আর দেশনেত্রী বেগম খালেদা যদি 96-এর নির্বাচন করে ক্ষমতা না ছাড়তেন
তাহলে কি হতো, শেখ হাসিনার মতোই পতন হতো। আজকে আপনি যদি লক্ষ্য করেন, আজকে যদি বিএনপির চেয়ারপারসন দেশপতি ব্যাংক খালেদা জিয়া যদি হাসিনা হতো এখানে, আর আওয়ামী লীগের প্রধান চেয়ারপারসন যদি খালেদা জিয়া হতো, তাহলে কি হতো? হাসিনা যেখানে যাইতো সেটাই খারাপ হতো। কথায় আছে, হাসিনাকে যদি জাতিসংঘের মহাসচিব বানায় দেওয়া হয়, তাহলে সেখানে গিয়েও সে কারচুপি করবে। কারণ তার মানে কি, ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যা ম্যান বিহাইন্ড দ্য পোস্ট, আপনি যেই পোস্টটা আছে সেই পোস্টের পিছনে কাকে বসাইছেন, সে লোকটা কি রিয়েলি গণতান্ত্রিক মনা, জনগণের কল্যাণ করতে চায়, মানুষের ভালো কিছু চায়? যদি সে ভালো চায় তাহলে কিন্তু ভোটের অধিকার বাস্তবায়ন করতো, এবং আজকে তাকে এভাবে পালিয়ে যেতে হতো না। আপনি দেখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চার্টার্ড ফ্লাইটে আমাদের সম্মানিত কুয়েতের আমির লন্ডন নিয়েছেন, চিকিৎসা করে আবার ফিরিয়ে দিয়েছেন, আর শেখ হাসিনা হেলিকপ্টার করে পালিয়েছেন। তো এই পার্থক্যটা এতটুকুই। এখান থেকে বুঝতে পারবেন যে বিএনপির হাতে যদি আসে, বিএনপি অবশ্যই তাদের সাথে ব্যাটার করবে এবং উল্টোটা করবে, ভালোটা করবে। এখানে আমরা যদি ফেসিস্ট হাসিনার কথা চিন্তা করে আমরা যদি সংস্কার করি, তাহলে কিন্তু হবে না। সংস্কার করতে করতে আজকে 9টা বার 10টা মাস চলে যাচ্ছে। ইলেকশন যদি আগামী ডিসেম্বরও হয়, তাহলে বুঝতে হবে যে আমরা প্রায় 2 বছরের কাছাকাছি সময় কিন্তু আমরা নষ্ট করে ফেললাম। কেন? সংস্কার তো চলমান প্রক্রিয়া। আপনি একটা লক্ষ্য করেন, আপনি সংস্কার করলেন, সব কিছু করলেন, যে সংস্কারগুলো করা আছে, যে আইনগুলো করা আছে, সেখানে হাসিনা যদি সেটাই মানতো, তাহলে কিন্তু তাকে আজকে পালাতে হতো না। আজকে বিএনপি যেভাবে একটা লোককে বহিষ্কার করে, যেভাবে তাকে শাস্তি দেয়, যেভাবে সরাসরি বলে যদি অন্যায় করলে তাকে ধরিয়ে পুলিশে দেন, এই কথা তো হাসিনা বলেনি। হাসিনা সবসময় অন্যায়কারীকে প্রশ্রয় দিয়েছে। শিল মারতে পেরেছে যে তাকে সে প্রশ্রয় দিয়েছে, খুন গুম যে করতে পারছে তাকে প্রশ্রয় দিয়েছে, বিএনপিকে মারতে পেরেছে তাকে প্রশ্রয় দিয়েছে। কিন্তু বিএনপি তো সে রাজনীতি করে না। তাহলে হাসিনার সেই অপকর্ম নিয়ে আপনি ভবিষ্যৎ চিন্তা করবেন, এটা অবান্তর। এটা একমাত্র কি জানেন, আমি কিন্তু 5ই অগাস্টের পরে 3 মাস পরে একটা সাক্ষাৎকার একটা টিভিতে বলছিলাম যে মুখে মুখে সংস্কার, অন্তরে যদি থাকে স্বৈরাচার, তাহলে এই দেশে সংস্কারও হবে না, এই দেশে সুন্দর পরিবেশের সৃষ্টি হবে না। কাজেই আপনি লক্ষ্য করুন, এখন সময় এসেছে যারা সংস্কারবাদী, যারা সংস্কার করতে চায়, তাদেরকে সংস্কার করতে হবে। কারণ তাদের মধ্য থেকে অনেকে আছে যারা কিনা প্রবাসী, তারা দেশের জন্য চিন্তা করেন। এখানে প্রায় 17 জন আছে তারা প্রবাসী, তারা বাংলাদেশের নাগরিক, আবার আমেরিকার, কানাডা, সুইজারল্যান্ড, নর্থ অনেক দেশের নাগরিক। তারা বাংলাদেশে এত চিন্তা নেয়। তারা খালি সংস্কার করতে করতে কাল খাবার করে মাসের পর বার, বছর পর বছর পার করতে পারলে তাদের বেতন। আপনার বিষয়টা আমরা বুঝেছি, আপনি আরো যুক্ত থাকুন, আমরা এ নিয়ে পরে আরো আলাপ করব। দর্শক, ভোটে টেনে নিচ্ছি আরো একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর স্বাগত। দর্শক, ভোটের ট্রেনে আলোচনা করছি বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলের সঙ্গে। সংস্কার নিয়ে তো অনেক আলাপ হলো, নির্বাচন নিয়ে আপনি বলছিলেন। এখানে আজকেও বিএনপি নেতারা একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে তিনি হতাশা প্রকাশ করেছেন এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন এর যদি না আগায়। এই যে অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায়, আবার সরকার বলছে জুনের মধ্যেই তারা নির্বাচন করবে, এটি প্রতিশ্রুতি দিচ্ছে, অঙ্গীকার করছে। তাহলে 2-3 মাস বেশি বৃদ্ধি পেলে বিএনপির বা দেশের কি এমন ক্ষতি হয়ে যাচ্ছে? বিএনপি শুধু ডিসেম্বরের মধ্যে পড়ে আছে কেন? আসলে বিএনপি ডিসেম্বর তাদের একটা টাইম লাইন, একটা টার্গেট ডেট, ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। কারণ ডিসেম্বর পর্যন্ত আপনি যদি হিসাব করেন প্রায় 1.5 বছর হয়ে যায়। তো যে সরকার 1.5 বছরে একটা রোডম্যাপ দিতে পারে না, সে কি জুনে দিতে পারবে কিনা এটা নিয়ে আমাদের সংশয় আছে। এবং এটা কিন্তু সরকারের ব্যর্থতা যে সরকার বিএনপিকে এবং এদেশের জনগণকে সেরকম একটা মানসিক যে পারসেপশন, মেন্টাল পারসেপশন, সেটা তৈরি করতে ব্যর্থ হয়েছে। যদি আজকে এমন হতো যে ডিসেম্বর না জানুয়ারি বা কোনো একটা ডেট মেনশন হয়ে যেত, তাহলে আমরা মনে অনেক মানুষের মধ্যে একটা আশা সঞ্চয় হতো যে ইলেকশন হবে। এখন ডিসেম্বরে না দিলে যে ইলেকশন হবে, এটা কিন্তু মানুষের মধ্যে একটা সংশয় যে ইলেকশন কি আদৌ হবে। দেখেন বেশিরভাগ মানুষ কিন্তু এই কথাটা বলে, ইলেকশন কি আদৌ হবে। তার কারণটা কি? কারণ এই ইলেকশন নিয়ে যে টালমাটাল অবস্থা, ইলেকশন নিয়ে যে একটা তালবাহানা, এটা কিন্তু প্রকৃতপক্ষে জনগণ কখনো চায়নি। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার আসলে কি হয়, 3 মাসের মধ্যে আইন শৃঙ্খলা পরিবেশ ভালো করা, উন্নতি করে তারা ইলেকশন ঘোষণা দিয়ে দেয় এবং শাসন তারা চলে যায়। কিন্তু আজকে কিন্তু ওনারা 1.5 বছর যখন দিতে পারছেন না, আজকে কিন্তু 9 মাস হয়ে গেল, আজকে কিন্তু একটা ডেট পাচ্ছে না রাজনৈতিক দলগুলো। তো
তা ডেট যদি না পায় তাহলে মানুষের সংশয় থাকবে, ওনারা একটা ডেট উল্লেখ করুক। এই যে একটা সম্ভাব্য ডেট ডিসেম্বর টু জুন, আপনার জুনে আমাদের অনেক রেস্ট্রিকশন আছে, মার্চে রেস্ট্রিকশন আছে, আমাদের রোজা আছে, তারপরে এই দেশে হলো রেনিং সিজন, এরপরে আপনি চলে যাবে এটা আবার পরে ডিসেম্বর। মানুষ কিন্তু ক্যালকুলেশন করতে বুঝে ফেলতে পারে তাদের মেন্টাল সেট আপ কোন জায়গায় আছে। আমার কথা হলো যে এত সব কিছু চিন্তা করার দরকার কি? আপনি ডিসেম্বর দিতে আপনার সমস্যাটা কোথায় সেটা আপনি খুলে বলুন না। আপনি সব কিছু লিপিবদ্ধ করে পত্রিকায় দেন যে ডিসেম্বর ইলেকশন দিলে আমার এই প্রবলেম সৃষ্টি করতে হয়, প্রবলেমে আমি পড়বো। আপনি সংস্কার করতে করতে ফেরা তুলছেন, কি সংস্কার করছেন, কোন সংস্কারটা করবেন? সংস্কার করতে আপনার বাধাটা কোথায়? আপনি পুলিশ এবং প্রশাসনকে আপনি আজকে একটা জনগণের চাওয়া বা আকাঙ্ক্ষার একটা জায়গায় নিয়ে নিতে পারেন। জনগণের আকাঙ্ক্ষার কথা বলছিলেন, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনাকে থামাতে হচ্ছে। জনগণের আকাঙ্ক্ষায়ও আছে একটি সুষ্ঠু সংস্কার মধ্যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করার, যেখানে আসলে কেউ যেন ফ্যাসিবাদী আচরণ করতে না পারে। আমাদের এই অনুষ্ঠানটা আজকের মতো শেষ করতে হচ্ছে। আপনি যুক্ত ছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক যারা এতক্ষণ দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভোটের ট্রেন।